হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই চুক্তিটিকে শান্তি ও নিরাপত্তার পথে একটি যুগান্তকারী পদক্ষেপ বলে অভিহিত করেছেন তিনি। নিরস্ত্রীকরণ প্রক্রিয়া চলাকালীন ইসরায়েলি সেনারা পর্যায়ক্রমে এই অঞ্চল থেকে সরে যাবে বলেও জানান তিনি। এদিকে ট্রাম্পের এই ঘোষণা পর হামাস জানায় গাজায় নিরস্ত্রীকরণে সম্মত হয়েছে তারা। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ঘোষিত ২০ দফার শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে এসেছে বড় ধরনের অগ্রগতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হামাস সহ গাজার অন্যান্য সশস্ত্র দলগুলোর পূর্ণাঙ্গ অস্ত্র সংবরণের একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছে বোর্ড অব পিস। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এই চুক্তিটি গাজায় নতুন ফিলিস্তিনি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি ফিলিস্তিনি জনগণকে সহায়তা করার জন্য বোর্ড অব পিসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। ট্রাম্প আরও বলেছেন, নিরস্ত্রীকরণ সম্পন্ন হওয়ার সাথে সাথে ইসরায়েল গাজা থেকে সরে আসবে। তিনি এই সমঝোতাকে একটি নতুন ফিলিস্তিনি সরকারের অধীনে গাজার শাসনভার গ্রহণের পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। বোর্ড অব পিসের এক কর্মকর্তা জানিয়েছেন, চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী পর্যায়ক্রমে তাদের অস্ত্র কমিটির কাছে হস্তান্তর করবে। যদিও হামাস এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি, তবে হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন যে তারা গাজায় সম্পূর্ণ নিরস্ত্রীকরণের পরিকল্পনায় সম্মত হয়েছেন এবং শীঘ্রই এই বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হবে। তবে ইসরায়েল এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি। এদিকে হামাসের আলোচক দলের সদস্য গাজী হামাদ আল জাজিরাকে বলেছেন, গাজা শান্তি চুক্তির আওতায় ইসরায়েল নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে হামাসও চুক্তির কোনো ধাপ কার্যকর করবে না। অন্যদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোডম্যাপের ধাপগুলো সম্পন্ন হলে গাজায় অস্ত্রের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে নতুন ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে। ইসরায়েল এই বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। এদিকে গাজায় যুদ্ধবিরতির রূপরেখা নিয়ে বহুদেশীয় বৈঠকের আয়োজন করতে যাচ্ছে মিশর। কায়রোতে শীঘ্রই মিশর, যুক্তরাষ্ট্র, কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। মনিরুজ্জামান বাবু, ৭১। গাজায় ব্যবহারের জন্য ইসরায়েলকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত রেখেছে ভারত, এমনটাই দাবি করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে অ্যামনেস্টি জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত ভারত থেকে ইসরায়েলে পাঠানো ২৫৯৬টি অস্ত্র, গোলাবারুদ, যন্ত্রাংশ এবং সামরিক সরঞ্জামের চালান বিশ্লেষণ করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, ভারতীয় কোম্পানিগুলো ইসরায়েলের প্রতিরক্ষা শিল্পে কয়েক লাখ ছোট অস্ত্রের যন্ত্রাংশ, বিস্ফোরক অস্ত্রের উপাদান এবং সামরিক যানবাহনের যন্ত্রাংশ সরবরাহ করেছে, যা পরে ইসরায়েলি বাহিনীর কাছে পৌঁছেছে। অ্যামনেস্টি মহাসচিবের অভিযোগ, গাজায় চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের সাথে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করেছে। লোহিত সাগর ও উপসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল মান্দেব প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হচ্ছে, কিন্তু ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত রয়েছে। শিপিং বিশ্লেষণ প্রতিষ্ঠান কেপলার জানিয়েছে, বৃহস্পতিবার বাব আল মান্দেব প্রণালী দিয়ে মোট ২৫টি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। এর মধ্যে ১৮টি জাহাজ প্রণালীতে প্রবেশ করেছে এবং ৭টি প্রণালী অতিক্রম করে বেরিয়ে গেছে। চলাচলকারী জাহাজগুলোর মধ্যে বেশ কয়েকটি তেলবাহী ট্যাঙ্কারও ছিল, তবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীতে একই সময়ে মাত্র ২টি ট্যাঙ্কার চলাচল করছে। কেপলারের তথ্য অনুযায়ী জাহাজ দুটির কোনোটি পণ্য বোঝাই ছিল না। মধ্যপ্রাচ্যের সংঘাত আরও জটিল রূপ নিয়েছে। ইরানে নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একই সময়ে মিশরের একটি বন্দরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন ২টি জাহাজে ড্রোন হামলা করেছে ইরান। এছাড়াও জর্ডানে ৩টি মার্কিন F-35 যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণাও পুনর্ব্যক্ত করেছে দেশটি। এদিকে দেশ দুটির সংঘাত থামাতে ওয়াশিংটন ও তেহরানকে আবারও আলোচনায় ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম।
ইরানের বিরুদ্ধে আবারও বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে মঙ্গলবার তাদের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে বৃহস্পতিবার ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কয়েক ডজন স্থাপনায় আঘাত হানা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে মার্কিন হামলায় তাদের দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাস, কিশ ও কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কেশম দ্বীপে আবাসিক ভবনে হামলায় এক দম্পতি ও তাদের এক শিশু নিহত হয়েছে। মার্কিন এই হামলার জবাবে জর্ডানে 3টি F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। এছাড়াও মিশরের দামিয়েত্তা বন্দরে 2টি জাহাজে আগুন লাগার ঘটনায় প্রথমবারের মতো ড্রোন হামলার কথা নিশ্চিত করেছে কায়রো। ক্ষতিগ্রস্ত জাহাজের একটি যুক্তরাষ্ট্রের মালিকানাধীন ভাসমান গ্যাস সংরক্ষণ ট্যাঙ্কার। এ ঘটনায় কেউ হতাহত না হলেও তদন্ত শুরু করেছে মিশর। এটি চলমান সংঘাতের মধ্যে দেশটির অবকাঠামোয় প্রথম হামলা। সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশগুলোতেও। কুয়েত জানিয়েছে ইরানি হামলায় দেশটির উত্তরাঞ্চলে একটি চীনা কোম্পানির ভবনে এক শ্রমিক নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রকে সহায়তা করা দেশগুলোকে কঠোর জবাব দেয়া হবে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি। একই সঙ্গে হরমুজ প্রণালীর উপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণের দাবি পুনর্ব্যক্ত করে জানিয়েছে যুক্তরাষ্ট্রের হুমকি ও হস্তক্ষেপ অব্যাহত থাকলে প্রণালীটি বন্ধই থাকবে। সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগও অব্যাহত রয়েছে। পাকিস্তান জানিয়েছে ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্র ও ইরানকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে উভয় পক্ষ এখনও সামরিক অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি। অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের টায়ার এলাকায় ইসরায়েলি ড্রোন হামলার কথা জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। আরাফাত ইসলাম, ৭১। নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সহ 13টি দেশকে নিয়ে একটি প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। বাব আল মান্দে প্রণালী, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে এই জোট গঠন করা হয়েছে। এক বিবৃতিতে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ সামগ্রিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট প্রতিষ্ঠা করা হয়েছে। অংশগ্রহণকারী রাষ্ট্রগুলো ভারত মহাসাগরকে ভূমধ্যসাগরের সাথে সংযুক্তকারী 3টি জলপথে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করবে। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের পথ সুরক্ষিত রাখার অঙ্গীকার করেছে। জোট গঠনের বৈঠকে আমন্ত্রিত 51 দেশের মধ্যে 43 দেশের প্রতিনিধি অংশ নেন। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল, তবে সংযুক্ত আরব আমিরাত ও ওমান এ জোটে যোগ দেয়নি। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত 32 শ্রমিক নিহত হয়েছেন, নিখোঁজ আরও অনেকে। বৃহস্পতিবার প্রাদেশিক রাজধানী কুয়েটার কাছে দুর্গম সুরাঞ্জ এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় ধসে পড়া অংশে অনেক শ্রমিক কাজ করছিলেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। বেলুচিস্তানের প্রধান খনি পরিদর্শক মোহাম্মদ আতিফ বলেন, প্রায় 4000 ফুট গভীরে উদ্ধার কাজ চলছে। এরই মধ্যে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ভারতের মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে 4তলা একটি ভবন ধসে অন্তত 9 জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার রাত 11:30টার দিকে ভিওয়ান্ডির বালাজি নগর এলাকায় কোহিনুর ভবনের একটি অংশ হঠাৎ ধসে পড়ে। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী, ডিজাস্টার রেসপন্স ফোর্স এবং স্থানীয় দমকল বাহিনীর সদস্যরা। ভারতের সবচেয়ে বড় মেডিকেল ভর্তি পরীক্ষা নিটে বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নতুন করে শুরু হয়েছে বিতর্ক। সরকারের মতে কাগজের বদলে কম্পিউটারে পরীক্ষা নিলে প্রশ্ন ফাঁস বন্ধ করা যাবে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, শুধু প্রযুক্তি এই সংকট সমাধান করতে পারবে না। বিস্তারিত জানাচ্ছেন দেওয়ান মুবাশশির হোসেন। ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিটে একের পর এক প্রশ্নপত্র ফাঁসের ঘটনা লাখো শিক্ষার্থী ও অভিভাবকের আস্থা নড়বড়ে করে দিয়েছে। পরিস্থিতি এতটাই গুরুতর হয়েছে যে দেশজুড়ে বিক্ষোভের পর সরকার পরীক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। সরকারের প্রস্তাব হলো কাগজে পরীক্ষা না নিয়ে ধীরে ধীরে কম্পিউটার ভিত্তিক বা সিবিটি পদ্ধতিতে পরীক্ষা নেওয়া। যদিও বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তি নিরাপত্তা বাড়াতে পারলেও সব সমস্যার সমাধান করতে পারে না।
এর বড় উদাহরণ গত 2 বছরের ঘটনায় 2024 সালে অভিযোগ ছিল প্রশ্নপত্র ছাপানোর পর পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ফাঁস হয়েছিল, আর 2026 সালে অভিযোগ ওঠে প্রশ্নপত্র পরীক্ষা কর্তৃপক্ষের ভেতর থেকে বাইরে চলে যায়, অর্থাৎ নিরাপত্তার দুর্বলতা ছিল সম্পূর্ণ ভিন্ন জায়গায়। বিশ্লেষকরা আরও বলছেন প্রযুক্তি প্রশ্নফাঁস কমাতে সাহায্য করবে ঠিকই, কিন্তু মূল সমস্যা আরও গভীরে। ভারতে লাখ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও সরকারি মেডিকেল কলেজে আসন খুবই সীমিত, ফলে ভালো ফলের জন্য তীব্র প্রতিযোগিতা তৈরি হয়, আর সেই সুযোগেই গড়ে ওঠে প্রশ্নফাঁস চক্র। কাজেই শুধু অনলাইন পরীক্ষা নয়, পরীক্ষা ব্যবস্থায় আরও স্বচ্ছতা, নিয়মিত অডিট, কঠোর জবাবদিহি এবং একাধিক মূল্যায়নের সুযোগ তৈরি করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সংশ্লিষ্টদের মতে পরীক্ষায় সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, দুর্নীতি রোধ করা এবং শিক্ষার্থীদের আস্থা ফিরিয়ে আনতে হলে প্রযুক্তির পাশাপাশি সুশাসন ও শক্তিশালী ব্যবস্থাপনাও সমানভাবে জরুরি। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। দক্ষিণ এশিয়া জুড়ে তরুণদের আন্দোলনে ক্ষমতার রদবদল থেকে শুরু করে নড়ে উঠেছে সরকারি সিদ্ধান্ত। সবশেষ ভারতে প্রশ্নফাঁস ইস্যুতে তীব্র ক্ষোভের মুখে পড়েছে প্রশাসন। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, তীব্র অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি আর রেকর্ড বেকারত্ব সত্ত্বেও নিশ্চুপ পাকিস্তানের যুব সমাজ। বিশ্লেষকদের মতে দেশটির সামরিক প্রভাব, রাজনৈতিক বিভাজন এবং প্রাতিষ্ঠানিক অনাস্থায় তরুণদের রাস্তায় নামার পথ অবরুদ্ধ করে রেখেছে। ওরিসুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গত কয়েক বছরে তরুণদের প্রভাব চোখে পড়ার মতো। 2022 সালে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটের জেরে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসেকে ক্ষমতা ছাড়তে বাধ্য করে গণ আন্দোলন। 2024 সালে বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতার পালাবদল ঘটে। পরের বছর নেপালেও তরুণদের আন্দোলনে পতন হয় সরকারের। আর সর্বশেষ প্রশ্নফাঁস ইস্যুতে ভারতে ছাত্র জনতার আন্দোলন সরকারের ভিত নাড়িয়ে দেয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পাকিস্তানের তরুণরা এখনও শান্ত কেন, যেখানে দেশটির বেকারত্বের হার অনেক বেশি, অর্থনৈতিক অবস্থাও নড়বড়ে, এমনকি ঋণখেলাপি হওয়ার দ্বারপ্রান্তে দেশটি। তা সত্ত্বেও হয়নি কোনো আন্দোলন। বিশ্লেষকদের মতে পাকিস্তানের বর্তমান পরিস্থিতির শেকড় খুঁজতে গেলে ফিরে যেতে হবে 80-র দশকে। সাবেক সামরিক শাসক জেনারেল জিয়াউল হক 1984 সালে ছাত্র ইউনিয়ন নিষিদ্ধ করে। 4 দশক পরও সেই নিষেধাজ্ঞার প্রভাব পুরোপুরি কাটেনি। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মতো বিশ্ববিদ্যালয় ভিত্তিক শক্তিশালী ছাত্র সংগঠন গড়ে না ওঠায় নতুন প্রজন্মের নেতৃত্ব বিকশিত হওয়ার সুযোগও সীমিত হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে মত প্রকাশ, রাজনৈতিক সমাবেশ এবং নাগরিক সমাবেশের উপর নজরদারি ও দমনপীড়ন বেড়েছে। একই ধরনের পর্যবেক্ষণ রয়েছে যুক্তরাজ্য সরকারের কান্ট্রি পলিসি নোটেও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর ফলে বড় ধরনের আন্দোলনের আগেই অনেক ক্ষেত্রেই সংগঠিত হওয়ার সুযোগ সীমিত হয়ে যায়। তবে এর অর্থ এই নয় যে পাকিস্তানে কোনো আন্দোলনই হয় না। বেলুচিস্তান, পাকিস্তান শাসিত কাশ্মীর কিংবা ইমরান খানের সমর্থকদের আন্দোলন হয়েছে সেখানে, কিন্তু এসব আন্দোলন ছিল অঞ্চলভিত্তিক বা দলীয়, যা এখনও বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কার মতো সর্বস্তরের তরুণদের একত্রিত করতে পারেনি। বিশ্লেষকদের মতে অর্থনৈতিক সংকট কিংবা বেকারত্ব একা কোনো গণ আন্দোলনের জন্ম দেয় না। শক্তিশালী ছাত্র সংগঠন, সংগঠিত নেতৃত্ব, রাজনৈতিক স্বাধীনতা এবং ভিন্নমতের মানুষের মধ্যে ন্যূনতম ঐক্য, এসব উপাদানও গুরুত্বপূর্ণ। আর সেসব ক্ষেত্রেই পাকিস্তান এখনও দক্ষিণ এশিয়ার অন্য দেশের তুলনায় ভিন্ন বাস্তবতায় রয়েছে। ওরিসুল ইসলাম, ৭১। রেকর্ড তাপপ্রবাহে পড়ছে ইউরোপ। ফ্রান্স, স্পেন, গ্রিস, তুরস্ক ও যুক্তরাজ্য একের পর এক দাবানল গ্রাস করছে বনাঞ্চল, কৃষিজমি ও জনবসতি। লাখ লাখ মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয় যেতে হচ্ছে। আগুনের পাশাপাশি খরা ও পানি সংকটও নতুন করে বাড়িয়েছে উদ্বেগ। ইউরোপ জুড়ে দাবানলের পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যেই দাবানলের আগুন ছড়িয়ে পড়ছে এক দেশ থেকে আরেক দেশে। কোথাও আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও নতুন নতুন এলাকায় সৃষ্টি হচ্ছে সংকট। ফ্রান্স, স্পেন, গ্রিস, যুক্তরাজ্য ও তুরস্কে শত শত দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে দিনরাত কাজ করছেন। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হচ্ছেন লাখ লাখ মানুষ।
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ফ্রান্সের গিরন্দ অঞ্চলে। বোর্দোর কাছাকাছি পুড়ে গেছে 42,000 হেক্টরের বেশি বনভূমি। 3,000-এর বেশি দমকলকর্মী বিমান ও হেলিকপ্টারের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আবহাওয়া কিছুটা অনুকূলে আসায় 84,000-এর বেশি মানুষকে নিজ বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। তবে এখনও বহাল রয়েছে সতর্কতা। স্পেনে মাদ্রিদের কাছে বড় দাবানলের জরুরি সতর্কতা কিছুটা কমানো হলেও সংকট এখনও শেষ হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। দেশটির নুলেস অঞ্চলে আগুনে ধ্বংস হয়ে গেছে অ্যাভোকাডোর বিশাল বাগান। শুধু এবছরের নয়, আগামী 4 থেকে 5 বছরের ফলনও হারানোর আশঙ্কা করছেন কৃষকরা। গ্রিসের পর্যটন দ্বীপ ক্রিটে প্রবল বাতাসে দাবানল নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে। উপকূলের কাছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়ি ও জলপাই বাগান পুড়ে গেছে। নতুন করে আগুনের সূত্রপাত হওয়ায় কোস্টগার্ড জাহাজে করে পর্যটক ও বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া দাবানলে প্রাণ হারিয়েছেন 3 দমকলকর্মী। তুরস্কেও পরিস্থিতি উদ্বেগজনক। দেশটির পশ্চিমাঞ্চলের অন্তত 4টি প্রদেশে দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন শত শত দমকলকর্মী। পর্যটন নির্ভর মুগলা ও আন্তালিয়া অঞ্চল থেকে বাসিন্দা ও পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের কারণে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে প্রাচীন ঐতিহাসিক নিদর্শনগুলো। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সেদি কেমেরে, যেখানে কৃষিজমি থেকে ছড়িয়ে পড়া আগুন বনাঞ্চল গ্রাস করেছে। অন্যদিকে যুক্তরাজ্যের সাফোকের ডানউইচ হিতে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলকে কাউন্টির ইতিহাসের অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ড বলছেন কর্মকর্তারা। প্রায় 150 হেক্টর এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ায় 2 শতাধিক ক্যারাভান খালি করা হয়েছে। একই সময় দীর্ঘ খরায় ইংল্যান্ডের অর্ধেক অঞ্চল আনুষ্ঠানিকভাবে খরা কবলিত ঘোষিত হয়েছে। জলাধারগুলোর পানির স্তর নেমে যাওয়ায় পানি সংকটও বাড়ছে। দেওয়ান মুবাশশিরা হোসেন, 71। মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত শহর সিউতায় প্রবেশ করেছে হাজারো অভিবাসী। সীমান্ত পার হওয়ার সময় অন্তত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে কেউ সাঁতরে, কেউ ভাসমান টিউবের সাহায্যে, আবার কেউ স্থল সীমান্তের গেট ভেঙে শহরে ঢোকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপকূলীয় সীমান্ত জুড়ে সেনা, সিভিল গার্ড এবং নৌবাহিনী মোতায়েন করেছে স্পেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে অভিবাসীদের চাপে আশ্রয়কেন্দ্রগুলো ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। এদিকে পরিস্থিতি পরিদর্শনে শুক্রবার সিউতা সফরে যাওয়ার কথা রয়েছে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে পরবর্তী বিশ্বযোগ আবারও হাজির হবে আগামীকাল সকাল 9:30টায়। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।